Hello everybody, welcome to my channel. Today's class I am going to discuss the most important topic, that is preamble of the Indian Constitution. So let's get started. আজকে আমি ভারতীয় সংবিধানের যে প্রিয়াম্বেল রয়েছে, প্রস্তাবনা রয়েছে, সেই প্রস্তাবনাটাকে পোস্টমর্টেম করব। ওকে, তো প্রিয়াম্বেল, ভারতীয় সংবিধানের প্রিয়াম্বেল পড়বার আগে আমাদেরকে কিছু বিষয় বেসিক নলেজ জানতে হবে। কি জানবো এটা দেখে নিই। ভারতীয় সংবিধান, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, মানে ভারতের সংবিধান। ভারতীয় সংবিধান মেইনলি দুই প্রকারের। ভারতীয় সংবিধান মেইনলি দুই প্রকারের, একটা হচ্ছে বেসিক কনস্টিটিউশন, আর একটা হচ্ছে মডার্ন কনস্টিটিউশন। বেসিক প্রথমে লিখবো এক নাম্বার ওয়ান হচ্ছে কি, বেসিক, BASIC, বেসিক কনস্টিটিউশন। তার মানে কি? তার মানে হচ্ছে মূল সংবিধান, তার মানে হচ্ছে মূল সংবিধান। আর নাম্বার টু হচ্ছে মডার্ন, MODERN, মডার্ন কনস্টিটিউশন। মানে কি? আধুনিক সংবিধান। তাহলে ভারতবর্ষে দুই প্রকারের সংবিধান আছে, একটা হচ্ছে বেসিক সংবিধান মানে মূল সংবিধান, আর একটা হচ্ছে মডার্ন সংবিধান মানে আধুনিক সংবিধান। আমরা বেসিক সংবিধান বা মূল সংবিধান বলতে কি বুঝি? 1950 সালের 26শে জানুয়ারি, কি বললাম? 1950 সালের 26শে জানুয়ারি যে সংবিধান লাগু করা হয়েছিল, 1950 সালের 26শে জানুয়ারি। এটা কি? এটা হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি, 26শে জানুয়ারি। তাহলে 1950 সালে 26শে জানুয়ারি যে সংবিধান লাগু করা হয়েছিল সেটাকে বলা হয় বেসিক কনস্টিটিউশন, মূল সংবিধান। আর বর্তমানে এখন আমাদের কাছে যে সংবিধান রয়েছে সেটাকে বলা হয় মডার্ন বা আধুনিক সংবিধান। এইবার আমরা দেখে নেব যে সেই সময়কার সংবিধান আর এখনকার সংবিধানের মধ্যে কি কি রয়েছে। বেসিক কনস্টিটিউশন এবং মডার্ন কনস্টিটিউশনের মধ্যে কি কি রয়েছে, পার্থক্য কি রয়েছে। প্রথমত জানতে হবে যে ভারতীয় সংবিধান কি কি রয়েছে। ভারতীয় সংবিধানে কি কি রয়েছে? ভারতীয় সংবিধানে রয়েছে এক নাম্বার হচ্ছে, ভারতীয় সংবিধানে এক নম্বর রয়েছে প্রিয়াম্বেল। কি রয়েছে? প্রিয়াম্বেল, PREAMBLE, প্রিয়াম্বেল। ভারতীয় সংবিধানে রয়েছে প্রিয়াম্বেল। প্রিয়াম্বেল কথার বাংলা অর্থ হচ্ছে প্রস্তাবনা। ভারতীয় সংবিধানে রয়েছে প্রিয়াম্বেল। প্রিয়াম্বেল কথার বাংলা মানে হচ্ছে প্রস্তাবনা। নাম্বার টু হচ্ছে কি না, তো শিডিউলস, SCHEDULES, শিডিউলস। ওকে, মানে যে অনুসূচি, শিডিউল মানে হচ্ছে অনুসূচি। তাহলে এক নাম্বার রয়েছে প্রিয়াম্বেল, দুই নাম্বার রয়েছে অনুসূচি, তিন নাম্বার রয়েছে পার্ট, PART, পার্ট মানে হচ্ছে ভাগ। চার নাম্বার হচ্ছে আর্টিকেল, চার নাম্বার হচ্ছে কি না, তো আর্টিকেল। চার নাম্বার হচ্ছে আর্টিকেল মানে কি? অনুচ্ছেদ। আর্টিকেল মানে হচ্ছে অনুচ্ছেদ। আর পাঁচ নাম্বার রয়েছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, নিচে আসবে না অবশ্য, উপরে মুছছি কারণ নিচের বোর্ডটা ছোট আছে। ওকে, আর পাঁচ নাম্বার হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, AMENDMENT, সংবিধান সংশোধন। তাহলে ভারতীয় সংবিধানে কি কি রয়েছে?
প্রিয়াম্বেল রয়েছে, প্রিয়াম্বেল মানে প্রস্তাবনা, শিডিউল রয়েছে অনুসূচি, পার্ট রয়েছে ভাগ, আর্টিকেল রয়েছে অনুচ্ছেদ, এবং রয়েছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে কি তো সংবিধান সংশোধন। এইগুলি নিয়ে ভারতীয় সংবিধান গঠিত। এইবার দেখবো আমরা যে ভারতীয় সংবিধানে যেটা মূল সংবিধান সেখানে এই যে পার্টগুলি রয়েছে এগুলির কি কি মানে তখন ছিল, আর বর্তমান যে সংবিধান সেই সংবিধানে কি কি রয়েছে সেটাকে দেখে নেব। এখানে লিখছি বেসিক মানে বি ফর বেসিক আর সি ফর কনস্টিটিউশন, বেসিক কনস্টিটিউশন মানে মূল সংবিধান, আর এম সি, এম মানে হচ্ছে মডার্ন, সি মানে কনস্টিটিউশন। আর এখানে লিখবো আমরা কি না তো এখানে লিখবো প্রথমে প্রিয়াম্বেল, এখানে লিখবো বি আর সি আর এমসি। বিসি মানে হচ্ছে কি বেসিক, বিসি মানে কি বেসিক, আর এম মানে মডার্ন। ওকে, তাহলে এখানে আমরা দেখবো প্রথমে প্রিয়াম্বেল, প্রথমে আসি প্রিয়াম্বেলের কথায়, পি আর ই এ এম বি এল ই, পি আর ই এম বি এল ই, পি আর ই এম বি এল ই, প্রিয়াম্বেল। ভারতীয় সংবিধানের যে মূল সংবিধান সেখানে কিন্তু প্রিয়াম্বেল ছিল, বর্তমান সংবিধানেও কিন্তু প্রিয়াম্বেল রয়েছে। ভারতীয় সংবিধানের মূল সংবিধানে প্রিয়াম্বেল ছিল, বর্তমান সংবিধানে কিন্তু প্রিয়াম্বেল রয়েছে। তাহলে ডিফারেন্স কি রয়েছে? সেই সময় ভারতীয় সংবিধানের প্রিয়াম্বেলে 3টি ওয়ার্ড, যখন মানে 1950 সালের 26শে জানুয়ারি যে সংবিধান, সেই সংবিধানে কিন্তু 3টি ওয়ার্ড মূল সংবিধানে ছিল না। কি কি ওয়ার্ড? এক নম্বর হচ্ছে সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি। 3টি ওয়ার্ড কি বললাম? এক নাম্বার সোশ্যালিস্ট, এস ও সি আই এ এল আই এস টি, সোশ্যালিস্ট মানে কি সমাজবাদী, সোশ্যালিস্ট মানে কি সমাজবাদী। ওকে, সেকুলার, এস ই সি ইউ এল এ আর, সেকুলার মানে ধর্মনিরপেক্ষ, মানে হচ্ছে কি ধর্ম নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ। আর 3 নাম্বার হচ্ছে ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি মানে অখণ্ডতা, ইন্টিগ্রিটি মানে হচ্ছে অখণ্ডতা। এই 3টি শব্দ কিন্তু মূল সংবিধানের প্রস্তাবনায় কিন্তু ছিল না, কিন্তু বর্তমান সংবিধানের প্রস্তাবনায় বা প্রিয়াম্বেলে এই 3টি শব্দ কিন্তু রয়েছে। এবং এই 3টি শব্দ 1976 সালের 42nd অ্যামেন্ডমেন্টের অ্যাক্টের দ্বারা এটাকে অ্যাড করা হয়েছে। কি বললাম? 19 পরে আলোচনা করবো অবশ্য, এটা বলে দিই 1976 এর 42nd অ্যামেন্ডমেন্টের অ্যাক্টের মধ্য দিয়ে এই 3টি ওয়ার্ডকে কিন্তু মডার্ন যে প্রিয়াম্বেল রয়েছে, ভারতীয় মডার্ন সংবিধানের যে প্রিয়াম্বেল, সেই প্রিয়াম্বেলে কিন্তু এই 3টি শব্দ কিন্তু অ্যাড করা হয়েছে। বেশ, এরপরে দেখবো কি আমরা? এরপরে দেখবো ভারতীয় সংবিধানের যে মূল সংবিধান সেখানে শিডিউল, এস সি এইচ ই ডি ইউ এল ই এস, শিডিউল। সেখানে শিডিউল সংখ্যা ছিল 8টি। ভারতীয় সংবিধানের মূল সংবিধানে শিডিউল সংখ্যা ছিল 8টি, বর্তমানে শিডিউল সংখ্যা রয়েছে কি 12খানা। তাহলে 4খানা বৃদ্ধি পেয়েছে বর্তমান সংবিধানে। তারপরে দেখবো কি? তারপরে দেখবো কি পার্ট মানে ভাগ, পার্ট ভাগ। মূল সংবিধানে মানে বেসিক কনস্টিটিউশনে ভাগ ছিল 22টি, বর্তমানে ভাগ রয়েছে 25, আগে ছিল 22, বর্তমানে 25। ওকে, আর্টিকেল দেখবো, আর্টিকেল এ আর টি আই সি এল ই, আর্টিকেল অনুচ্ছেদ। ভারতীয় সংবিধানে যে মূল সংবিধান সেখানে আর্টিকেল ছিল 395টি, কিন্তু বর্তমানে আর্টিকেল রয়েছে 470। ওকে, 470টি। অ্যাকচুয়ালি ভাবে ভারতীয় সংবিধানে যে মূল সংবিধানে 395টি আছে, কিন্তু যেমন একটা এক্সাম্পল দিই, যেমন একটা এক্সাম্পল বলতে ধরুন 21 নম্বর আর্টিকেল, 21 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? দ্য প্রোটেকশন অফ লাইফ। তো 1 2 3 4 করে 21 পর্যন্ত গেছে। ওকে, এরপরে 21A, 21B। ওকে, এই যে এইভাবে, এই যে 21A এটা 21 একটা আর্টিকেল, আবার 21A একটা আর্টিকেল, আবার 21B একটা আর্টিকেল, এইভাবে কিন্তু 470খানা হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি ভাবে কিন্তু 395ই আছে, কিন্তু এই 1 2 এটাকে কাউন্ট করে ওরা করছে 470।
পার্থক্যটা কি? যেমন 21 একটা আর্টিকেল, আবার 21A একটা আর্টিকেল, আবার 21B একটা আর্টিকেল, এইভাবে কিন্তু 470 খানা কিন্তু বর্তমানে আর্টিকেল রয়েছে। এবার দেখব কি, এবার দেখব কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সংবিধান সংশোধন। আমি সি আর এ লিখলাম, সি ফর কনস্টিটিউশনাল, এ ফর অ্যামেন্ডমেন্ট। যখন সংবিধান, মূল সংবিধান ছিল তখন কিন্তু কোনো সংবিধান সংশোধন হয়নি, কিন্তু বর্তমানে 105টি সংবিধান সংশোধন হয়েছে, 105টি সংবিধান সংশোধন হয়েছে। তাহলে আমরা কিন্তু মূল সংবিধান এবং মডার্ন সংবিধানে কোনটা কি ছিল সেই সম্পর্কে আমরা কিন্তু জেনে নিলাম। ওকে, আজকের আলোচ্য বিষয় হবে আমাদের প্রিয়াম্বেলকে নিয়ে। সংবিধান যেহেতু এই সমস্ত পার্ট নিয়ে গঠিত, তাই আমরা সংবিধানের প্রথম যে পার্ট প্রিয়াম্বেল, সেই প্রিয়াম্বেল নিয়ে আজকের ক্লাস হবে আমাদের। তো প্রথমে মুছে দিচ্ছি, প্রথমেই প্রিয়াম্বেল, হেডলাইন দেব প্রিয়াম্বেল, হেডলাইন হচ্ছে প্রিয়াম্বেল, PREAMBLE, প্রিয়াম্বেল, যার বাংলা মানে হচ্ছে প্রস্তাবনা, যার বাংলা মানে হচ্ছে প্রস্তাবনা, প্রিয়াম্বেল। প্রথমে জানতে হবে যে হোয়াট ইজ প্রিয়াম্বেল, প্রিয়াম্বেল কি? প্রিয়াম্বেল কি? প্রিয়াম্বেল হচ্ছে একটা কি প্রিফেস। আমরা প্রত্যেকটা ইন্ডিয়ান পলিটি বই বা প্রত্যেকটা বইয়ে আমরা প্রথম পেজে আমরা ভারতের জনগণ, উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া, একটা লাইন লেখা থাকে প্রত্যেকটা বইয়ে। ভারতীয় সংবিধানের প্রত্যেকটা বই কিন্তু এরকম, বা ভারতীয় সংবিধানের বা ইন্ডিয়ান পলিটির বইয়ে কিন্তু যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমলি রিজলভ, এই যে প্রথম এই লাইনটা লেখা থাকে না প্রথম পাতাতে, সেটাই কিন্তু কি এই প্রিয়াম্বেল। তাহলে আমরা কি লিখবো, প্রিয়াম্বেল কি, হোয়াট ইজ প্রিয়াম্বেল? তাহলে লিখবো একটা পয়েন্ট যে ইট ইজ আ প্রিফেস, ইট ইজ আ প্রিফেস, প্রিফেস, ওকে, অফ দা কনস্টিটিউশন, কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানে এটা কি প্রিফেস, প্রথম পাতা। ওকে, ভারতীয় সংবিধানে এটা কি প্রথম পাতা হচ্ছে এই প্রিয়াম্বেল। আর কি বলতে পারি, আর বলতে পারি it is an introductory statement, it is an introductory statement, এটা কেমন স্টেটমেন্ট? একটা কি সব ইন্ট্রোডাক্টরি, সূচনামূলক একটা স্টেটমেন্ট, এটা একটা সূচনামূলক একটা স্টেটমেন্ট হচ্ছে কি না তো এই প্রিয়াম্বেল। তাহলে এই প্রিয়াম্বেলটা হচ্ছে একটা সূচনামূলক একটা স্টেটমেন্ট। আর কি বলতে পারি যে এটা হচ্ছে সামারি অফ দা কনস্টিটিউশন, মূল সংবিধানের কি সংবিধানের একটা জিস্ট, সামারি মানে পুরো সংবিধানটা পড়লে, পুরো সংবিধান না পড়ে যদি আমরা শুধু প্রিয়াম্বেলটা পড়ি, তাহলে প্রিয়াম্বেলের সংবিধানের মূল উদ্দেশ্য কি সেটা কিন্তু আমরা এক নজরে বুঝতে পারবো। তাহলে আমরা লিখবো কি, তাহলে লিখবো যে ইট ইজ দ্য সামারি অফ দা কনস্টিটিউশন, মুছছি, তাহলে লিখবো ইট ইজ দ্য সামারি অফ দা, নেক্সট পয়েন্ট লিখবো ইট ইজ দ্য সামারি অফ দা কনস্টিটিউশন, ইট ইজ এ সামারি, এটা সামারি of the constitution, ভারতীয় সংবিধান এটা কি, এটা সামারি মানে জিস্ট, মানে বা ভারতীয় সংবিধান একটা ফিলোসফি বলতে পারি। ওকে, ভারতীয় সংবিধান একটা ফিলোসফি, মানে এটা পড়লে কিন্তু আমরা বুঝতে পারবো যে সংবিধানের নেচার কেমন, সংবিধানের প্রকৃতি কেমন হওয়া উচিত, সবকিছু কিন্তু এই প্রিয়াম্বেল পড়লেই আমরা বুঝতে পারবো। তাহলে প্রিয়াম্বেল এক কথায় বলতে কি, প্রিয়াম্বেল ইজ আ প্রিফেস অফ দ্য কনস্টিটিউশন, প্রিয়াম্বেল কন্টেন্টস summary of the constitution, আর preamble is an introductory statement of the constitution। এই তিনটা পয়েন্ট বলবো। এইবার জানতে হবে যে USA is the first country to start preamble with their constitution, মানে ইউএসএ হচ্ছে এমন একটা দেশ যে দেশ প্রথম এই প্রিয়াম্বেলটা কিন্তু তাদের সংবিধানের সঙ্গে যুক্ত করেছিল। আর এই প্রিয়াম্বেলের আইডিয়াটা ভারতের মানুষেরা কিন্তু ওই ইউএসএ এর কাছ থেকে নেওয়া। তাহলে লিখবো দ্য আইডিয়া অফ প্রিয়াম্বেল হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য ইউএসএ। কি লিখবো, দ্য আইডিয়া অফ প্রিয়াম্বেল has been taken from USA
USA, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই প্রিয়াম্বেল শব্দটির ধারণা নেওয়া হয়েছিল ইউএস এর সংবিধান থেকে প্রথম। এরপরে তাহলে এটা হলো আমাদের। এরপরে 1946 সালের 13ই ডিসেম্বর, কি বললাম 1946 সালের 13ই ডিসেম্বর লিখছি, 1946 সালের 13 ডিসেম্বর, 1946 সালের 13ই ডিসেম্বর পণ্ডিত জওহরলাল নেহেরুর নেতৃত্বে, কি বললাম পণ্ডিত জওহরলাল, JAWAHARLAL, জওহরলাল নেহেরু, NEHRU, নেহেরুর নেতৃত্বে সংবিধান সভার 3 নম্বর বৈঠকে একটা অবজেক্টিভ রেজলিউশন পেশ করা হয়েছিল। কি বললাম 1946 সালের 13 ডিসেম্বর সংবিধান সভার 3 নম্বর বৈঠকে পণ্ডিত জওহরলাল নেহেরুর নেতৃত্বে একটা অবজেক্টিভ রেজলিউশন, কি বললাম অবজেক্টিভ রেজলিউশন, অবজেক্টিভ OBJECTIVE, অবজেক্টিভ, ওকে, রেজলিউশন RESOLUTION, একটা অবজেক্টিভ রেজলিউশন মানে উদ্দেশিকা, একটা উদ্দেশিকা পেশ করা হয়েছিল। সেই উদ্দেশিকাটি পরবর্তীকালে প্রিয়াম্বেল নামে পরিচিত। তাহলে এক কথাই বলবো যে 1946 সালের 13 ডিসেম্বর পণ্ডিত জওহরলাল নেহেরুর নেতৃত্বে সংবিধান সভার 3 নম্বর বৈঠকে একটা উদ্দেশিকা অবজেক্টিভ রেজলিউশন পেশ করা হয়েছিল। সেই অবজেক্টিভ রেজলিউশনটা পরবর্তীকালে প্রিয়াম্বেল নামে পরিচিত, পরবর্তীকালে প্রিয়াম্বেল নামে পরিচিত। উদ্দেশিকা মানে কি? সাপোজ আমি পড়াশোনা করছি, পড়াশোনা করার উদ্দেশ্য কি? আমি ফিউচারে জব করব এবং টাকা কামাবো এবং ওই টাকা দিয়ে আমার সংসার চলবে, এটা আমার উদ্দেশ্য। তো ঠিক একইভাবে সংবিধান যে আমরা রচনা করছি, সংবিধানের উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্য কিন্তু মানে এখানে পেশ করা হয়েছিল এবং সেই উদ্দেশ্যটাই কিন্তু পরবর্তীকালে প্রিয়াম্বেল নামে পরিচিত, প্রিয়াম্বেল নামে পরিচিত। বেশ, এরপরে আমরা চলে আসি যে 1949 সালের 26শে নভেম্বর, 1949 সালের 26শে নভেম্বর, 1949 সালে 26শে নভেম্বর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এই প্রিয়াম্বেলটা কি করে অ্যাডপ্ট করে, এই প্রিয়াম্বেলটাকে অ্যাডপ্ট করে। 1949 সালের 26শে নভেম্বর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এই প্রিয়াম্বেলটাকে সংবিধানে অ্যাডপ্ট করে। এরপরে আমরা চলে যাব মেইন জায়গাতে। এখানে কিছু কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন আছে যে প্রিয়াম্বেলকে কে আইডেন্টিটি কার্ড বলেছেন, হু কল্ড দ্য আইডেন্টিটি কার্ড, হু কল্ড দ্য প্রিয়াম্বেল অ্যাজ দ্য আইডেন্টিটি কার্ড। আমি লিখে দিচ্ছি আগে। এক নম্বর কোশ্চেন আছে হু called the identity card, who called the identity card, okay, who called preamble okay as the identity card কে প্রিয়াম্বেল কে আইডেন্টিটি কার্ড বলেছেন? উত্তর হবে এন কে পালখিওয়ালা। কি নাম? এন কে পালখিওয়ালা। সে কে? একজন এমিনেন্ট জুরিস্ট অ্যান্ড কনস্টিটিউশনাল এক্সপার্ট। সে কিন্তু ভারতীয় সংবিধানের এই প্রিয়াম্বেলটাকে বলেছে আইডেন্টিটি কার্ড। সংবিধানে এটা হচ্ছে আইডেন্টিটি কার্ড। ওকে, এন কে পালখিওয়ালা সে বলেছে যে ভারতীয় সংবিধানের প্রিয়াম্বেলটা হচ্ছে কি আইডেন্টিটি কার্ড। আরটা আছে যে আরটা কোশ্চেন দেখাচ্ছি যে আরটা ইম্পর্টেন্ট কি আছে না, তো হু কল প্রিয়াম্বেল, এর মুছে দিছি, হু কল প্রিয়াম্বেল ওকে অ্যাজ দ্য
who called preamble as the soul of the constitution, soul of the constitution, ওকে। এটা আরেকটা কোশ্চেন যে who called preamble as the soul of the constitution, কে ভারতীয় সংবিধানের প্রিয়াম্বেলটাকে সংবিধানের আত্মা বলেছেন, সংবিধানের আত্মা বলেছেন, কে ভারতীয় সংবিধানের প্রিয়াম্বেলটাকে সংবিধানের আত্মা বলেছেন? তার নাম হচ্ছে ঠাকুর দাস ভার্গব। কি নাম? ঠাকুর দাস, THAKUR, ঠাকুর দাস ভার্গব, BHARGHAV। ঠাকুর দাস ভার্গব ভারতীয় সংবিধানের প্রিয়াম্বেলটাকে সোল বলেছে। আরো একজন ব্যক্তির নাম আছে, সে কি বলেছে না তো who called the preamble as the horoscope of, কি who called the preamble as the horoscope of modern India, as the horoscope, horoscope of modern India, কে ওকে প্রিয়াম্বেলটাকে হরোস্কোপ অফ মডার্ন ইন্ডিয়া বলছে। তার নাম কি? তার নাম হচ্ছে কি নাম? KM মুন্সি। কি নাম? KM মুন্সি, কালি পুড়িয়ে গেছে, হ্যাঁ, KM মুন্সি। সে কি করছে? KM মুন্সি সে, এক মিনিট, কালিটা শেষ হয়ে গেছে, কালিটা পড়নি। KM মুন্সি, ওকে, KM মুন্সি ওই ভারতীয় সংবিধানের প্রিয়াম্বেলটাকে হরোস্কোপ বলে আখ্যায়িত করেছেন, হরোস্কোপ বলে আখ্যায়িত করেছেন। এক মিনিট, এরপরে আমরা দেখে নেব যে মেন জায়গাতে আসবো, ওকে। এরপরে এবার প্রিয়াম্বেলের যে সমস্ত মানে অর্ডগুলো লেখা আছে, প্রিয়াম্বেলে যে সমস্ত গুরুত্বপূর্ণ শব্দগুলি লেখা আছে সেগুলি সমস্ত মুখস্থ করার কোনো প্রশ্ন দরকার নেই। যেগুলি পরীক্ষায় আসবে সেগুলিকে আমি সহজে টিকের মধ্য দিয়ে বোঝার চেষ্টা করছি। ওখানে কি লেখা আছে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের লোক, হ্যাভিং solemnly resolved to constitute India into sovereign, socialist, secular, democratic and republic, okay, to secure to all citizens। তারপরে ওই যেগুলো জাস্টিস লেখা আছে, যেগুলো লেখা আছে অত মুখস্থ করা দরকার নেই, ওকে। তাহলে আমরা এই যে সভেরিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক, কি বললাম? সভেরিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক, এটা সংক্ষেপে মনে রাখার জন্য একটা টিক রয়েছে কি SOSDR। কি বললাম? SOSDR। শো মানে কি? শো মানে হচ্ছে সভেরিন, SOVEREIGN। শো মানে কি? সভেরিন। শো মানে কি? শো মানে হচ্ছে সভেরিন। প্রথমে আমরা এই সভেরিনকে যাব। সভেরিন কথার মানে হচ্ছে সার্বভৌম, মানে আজাদ। আজাদ মানে কি? ফ্রি বা মুক্ত। বলছে আমরা ভারতবর্ষটাকে আমরা কি মানে সভেরিন মিন্স ইন্টারনালি superior but externally independent। আমি লিখছি তাহলে sovereign means কি লিখবো? sovereign means internally supreme but externally independent। এই কথার মানে হচ্ছে যে আমরা ভারতবাসীরা ইন্টারনালি কি সুপ্রিয়র, সর্বশক্তিমান, এবং এক্সটার্নালি কিন্তু স্বাধীন। আমাদেরকে কেউ কিন্তু মানে ইনফ্লুয়েন্স করতে পারবে না। আমরা ভারতের জনগণ, আমরা আমাদের ইচ্ছা মতো লিডার চয়েস করব এবং তাকে আমরা আমাদের লেজিসলেচারে পাঠাবো এবং সেখানে বসে সে আমাদের দেশের জন্য আইন বানাবে এবং সেই আইনে আমরা চলব। আমরা কোনো বাইরের শক্তি বা বাইরের কোনো কান্ট্রি আমাদেরকে চালাবে, আমরা কিন্তু সেটা মেনে নেব না, ওকে। তার মানে কি? ইন্টারনাল যে সমস্ত পলিসি মেকিং, ডিসিশন মেকিং ক্ষেত্রে আমরাই কিন্তু মেন অথরিটি। আদার অন্য কেউ আমাদেরকে কিন্তু কি করবে না, কন্ট্রোল করতে পারবে না। আমরাই সর্বসর্বা, আমাদের দেশের আমরাই সবকিছু,
সবরেন কথা মানে। সাপোজ একটা এক্সাম্পল দিই, সামনে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ হচ্ছে, এখনো হচ্ছে। তো অনেক দেশ ইন্ডিয়ান সরকারকে বলেছিল যে আপনি ওখান থেকে তেল কিনবেন না, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট কি মেনেছিল না? কখনোই মানেনি। কারণ কি? উই আর ডিপেন্ডেন্ট। অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে যে প্রত্যেকটা দেশ কি 100% সভরেন? কিন্তু না, সমস্ত দেশ 100% সভরেন নয়। কারণ কি? বেশিরভাগ দেশ কিন্তু কি থাকে? ইনফ্লুয়েন্স থাকে। 100% কোনো দেশই কিন্তু সভরেন নয়, সার্বভৌম নয়। অ্যাকচুয়ালি সভরেন কথা মানে হচ্ছে ফ্রি, মানে আমরা আমাদের দেশের রুল মেকিং, পলিসি মেকিং ক্ষেত্রে আমরাই নিজেরাই কি মেন অথরিটি। আমরাই কিন্তু ডিসাইড করব যে কি কোনটা ঠিক কোনটা ভুল। ওকে, অন্য কোনো কান্ট্রি আমাদের উপর কি করবে না? দাবাও খাটাবে না। এটা এর মানে এটা। ওকে, তারপরে হচ্ছে সোশো, আরটা কি? সোশ্যালিস্ট। সেকেন্ড পয়েন্ট কি? সোশ্যালিস্ট। এস ও সো মানে কি? সোশ্যালিস্ট। SOCIALIST। সোশ্যালিস্ট কথার বাংলা মানে সমাজবাদী। মানে কি? সমাজবাদী। সমাজবাদী। এই কথাটি বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে সোশ্যাল ইকুয়ালিটি অ্যান্ড ইকোনমিক ইকুয়ালিটি। কি বললাম? সোশ্যালিস্ট কথাটি বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে সোশ্যাল ইকুয়ালিটি অ্যান্ড ইকোনমিক ইকুয়ালিটি। সোশ্যাল ইকুয়ালিটি মানে কি? সামাজিক সমতা। তার মানে কি? তার মানে হচ্ছে কোনো মানুষকে কখনোই হ্যারাসমেন্ট করা যাবে না। ভারতবর্ষের কোনো মানুষকে কখনোই হ্যারাস করবে না। কেন করবে না? কোনো হয় সেক্স বা জেন্ডার বা ক্রিড বা রিলিজিয়ান বা যে কোনো দিক থেকে। সাপোজ মনে করুন কেউ দেখতে বাজে দেখতে, তাকে ঘৃণা করা, তাকে হ্যারাসমেন্ট করছে, এটা কিন্তু সে সোশ্যালি সামাজিকভাবে সে কিন্তু তাকে হ্যারাসমেন্ট করতে পারবে না। আর ইকোনমিক ইকুয়ালিটি, এই যে সোশ্যালিস্ট কথাটি বুঝতে গেলে দুইটি শব্দ, সোশ্যাল ইকুয়ালিটি আমি লিখে দিচ্ছি, সোশ্যাল ইকুয়ালিটি হলো, আর হচ্ছে ইকোনমিক ইকুয়ালিটি, আর হচ্ছে ইকোনমিক ইকুয়ালিটি। এই দুটি শব্দ বুঝতে হবে। সোশ্যাল ইকুয়ালিটি মানে সামাজিক সমতা, আর ইকোনমিক ইকুয়ালিটি মানে হচ্ছে অর্থনৈতিক সমতা। তার মানে কি? তার মানে হচ্ছে যে ভারত সরকার, মানে আমাদের দেশের যে সরকার থাকবে, সে কি করবে? তার কাজ কি হবে? তার কাজ হবে যেন সম্পদের যে ডিস্ট্রিবিউশনটা, টাকা পয়সার যে ধন দৌলতের যে ডিস্ট্রিবিউশনটা, মানে কি হবে? মানে সমান মানে ইকুয়াল হওয়া উচিত, ইকুয়াল করবে। এবার সাপোজ মনে করুন কেউ বড় লোক, তার কাছ থেকে ছিনতাই করলে সে গরিব দেখে দেবে, তা নয়। কিভাবে করবে? গণতান্ত্রিক প্রসেসে ভোট দানের প্রয়োগের মধ্য দিয়ে রুল বানিয়ে সেটা কিন্তু সে করতে পারে, এবং যাতে করে মানে অল দ্য পিপল লিড ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লাইফ। মানে কি? যাতে করে তারা ভালো জীবন কাটাতে পারে। ইট ইজ ইম্পসিবল, বাট তবুও কিন্তু সংবিধান কি বলছে? যে ইকোনমিক ইকুয়ালিটির ক্ষেত্রে কি অর্থনৈতিকভাবে সমতা দরকার। এবার সেই সমতা কিভাবে? যে কোনো বড় লোকের ছিনিস তা নয়, রুল মেকিং এর মধ্য দিয়ে, কোনো ভোট দানের প্রয়োগের মধ্য দিয়ে, বিভিন্ন রকম প্রসেসের মধ্য দিয়ে সেটা কিন্তু করতে হবে, এটা কিন্তু বলছে। আর সোশ্যাল ইকুয়ালিটি বললাম যে কাউকে কাস্ট, জেন্ডার, ক্রিড এর ভিত্তিতে কিন্তু কখনো তাকে হ্যারাসমেন্ট করা যাবে না। বেশ, এবার হচ্ছে এস মানে সেকুলার। এস মানে কি? এস মিন্স সেকুলার। SECULAR। সেকুলার কথা মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষ। মানে কি? ধর্ম নিরপেক্ষ। তার মানে কি? ধর্মের বিষয়ে ভারত সরকারকে সবসময় নিউট্রাল থাকতে হবে। সে না পারবে এদিকে যেতে, না পারবে এদিকে যেতে। কারণ কি? ইন্ডিয়া ইজ আ সেকুলার কান্ট্রি। আমি আরেকটা কথা বলে দিই, এই সেকুলার শব্দটা আর এই সেকুলার এবং সোশ্যালিস্ট শব্দটি কিন্তু ভারতীয় সংবিধান যখন হয়, মূল সংবিধান, সেখানে কিন্তু এই শব্দ দুটি ছিল না। এটা 1976 সালের 42nd অ্যামেন্ডমেন্টের অ্যাক্টের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে কিন্তু এই শব্দ দুটিকে কিন্তু ওখানে অ্যাড করা হয়েছে। এরপরে সেকুলার মানে ধর্মনিরপেক্ষ। তার মানে কি? ইন্ডিয়া হ্যাজ নো রিলিজিয়ান। ইন্ডিয়ার কিন্তু কোনো রিলিজিয়ান নেই। যেমন আমরা যদি পাকিস্তান যাই, বাংলাদেশ যাই, তাহলে দেখবো যে ওদের রাষ্ট্রীয় রিলিজিয়ান কি? ইসলাম। কিন্তু ইন্ডিয়ার কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই। কারণ কি? আমরা আমাদের প্রত্যেকেই যে যার ধর্ম কিন্তু পালন করতে পারে। মানে এখানে কেউ কারোর ধর্ম পালনের ক্ষেত্রে কেউ কাউকে আঘাত করতে পারবে না। কারণ ইন্ডিয়া ইজ ফ্রি টু প্র্যাকটিস
মানে এভরি ম্যান অফ ইন্ডিয়া ওকে ইজ ফ্রি টু প্র্যাকটিস দেয়ার রিলিজিয়ান। ওকে, এরপর হচ্ছে ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক DEMOCRATIC, ডেমোক্রেটিক মানে গণতন্ত্র। এই সামনে লোকসভা ভোট, গণতন্ত্র মানে কি আমরা যাদের বয়স 18 ঊর্ধ্বে, এটাকে বলা হয় অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, যাদের বয়স 18 ঊর্ধ্বে তারা কিন্তু কি করতে পারে, ভোট প্রয়োগের মধ্য দিয়ে তাদের সরকারকে তারা চুজ করতে পারে। এটা হচ্ছে কি অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। অনেক দেশে কিন্তু এটা নেই, অনেক দেশে কিন্তু এরকম প্রক্রিয়া নেই। আমাদের দেশে কিন্তু গণতন্ত্র রয়েছে, কি আমরা আমাদের দেশে যে রাজা বা রুলার হবে তাকে কিন্তু ভোট দানের মধ্য দিয়ে আমরা তারা কিন্তু চয়েস করতে পারবো। আর আর ফর রিপাবলিক, আর ফর কি রিপাবলিক, আর ফর হচ্ছে রিপাবলিক, এখানে লিখি রিপাবলিক, REPUBLIC, রিপাবলিক। রিপাবলিক আর ডেমোক্রেটিক মানটা একই রকম। রিপাবলিক কথার মানে হচ্ছে যে প্রজাতন্ত্র। তার মানে কি যে সাপোজ যেমন পাশের দেশ নেপাল, নেপালে কিছু না কি ছিল যে রাজার ছেলে রাজা হতো, রাজা মারা গেল তার ছেলে সে রাজা হবে। ওকে, এটা হচ্ছে কি প্রজাতন্ত্র, মানে ওখানে কিন্তু কোনো ভোট প্রয়োগ থাকবে না। মানে একটা এক্সাম্পল দিই, মানে নন ডেমোক্রেসি, যেহেতু ওই মানে নেপালে রাজার ছেলে রাজা হবে নিয়ম ছিল, কিন্তু ভারতবর্ষে তা হবে না। রিপাবলিক কথার মানে হচ্ছে এখানে যে আমরা প্রত্যক্ষ ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ভাবে আমরা ভোট প্রয়োগ করব, এবং এর ফলে আমাদের দেশের যে রাষ্ট্রপ্রধান মানে রাষ্ট্রপতি যে হবে, দেশের যে হেড হবে, সে কিন্তু পরোক্ষভাবে ইলেকশনের মধ্য দিয়ে সে কিন্তু নির্বাচিত হবে। কোনো রাজার ছেলে রাজা হওয়ার চান্স কিন্তু এখানে নেই। তাহলে আমরা কি উই আর দ্য আলটিমেট অথরিটি অফ আওয়ার কান্ট্রি। তাহলে রিপাবলিক কথার মানে কি আমরা ভোট দানের মধ্য দিয়ে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ভাবে আমাদের দেশের যে রাষ্ট্রপ্রধান তাকে কিন্তু আমরা চুজ করব। কোনো রাজার ছেলে রাজা হবে এটা কিন্তু আমরা মেনে নেব না। ক্লিয়ার প্রত্যেককে? তাহলে ভারতবর্ষ যদি এই SOSDR, সভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক এন্ড ডেমোক্রেটিক, সভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক এন্ড রিপাবলিক, যদি এই ধরনের রাষ্ট্র গড়ে ওঠে, ভারতবর্ষ দেশ গড়ে ওঠে, তাহলে ভারতবর্ষের মানুষরা কি কি সুবিধা পাবে সেগুলি আমি বলবো। টু সিকিউর অল সিটিজেন্স, কি জাস্টিস লেখা আছে প্রথমে, যে ওয়ার্ডগুলি মনে রাখতে সেগুলো লেখাচ্ছি। আরেকটা কথা বলে রাখি এখানে, রিপাবলিক, এই যে রিপাবলিক শব্দটি এটা আসে পরীক্ষায়, রিপাবলিক REPUBLIC, রিপাবলিক শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে? রিপাবলিক ওয়ার্ড হ্যাজ বিন টেকেন ফ্রম, হ্যাজ বিন লিখছি না, টেকেন ফ্রম ফ্রান্স। টেকেন ফ্রম কি? ফ্রান্স থেকে এই রিপাবলিক শব্দটি নেওয়া হয়েছে। ওকে, রিপাবলিক ওয়ার্ডটি ফ্রান্সের সংবিধান থেকে এই শব্দটি নেওয়া হয়েছে। এরপরে আমরা লিখবো কি না, তো লেখা হলো। ওকে, এরপর আমরা লিখবো জেলেফি, JLEFI, আই তো বলে দিছি অবশ্য। ওকে, জে মানে কি? জাস্টিস, জে ফর জাস্টিস, এল ফর আগে বুঝিয়ে দিই জাস্টিস। ওকে, যদি আমাদের দেশ সভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক হয়, তাহলে ভারতের নাগরিক কি পাবে? জাস্টিস পাবে, ন্যায় পাবে। ন্যায় কয় প্রকারের ন্যায়? 3 প্রকারের ন্যায়, পলিটিক্যাল, সোশ্যাল এন্ড ইকোনমিক্যাল। কি বললাম? জাস্টিস কয় প্রকারের? নাম্বার 1 হচ্ছে পলিটিক্যাল, 2 নম্বর সোশ্যাল, SOCIAL, আর 3 নম্বর হচ্ছে ইকোনমিক্যাল। পলিটিক্যাল মানে কি? রাজনৈতিক ন্যায়। তার মানে কি? সাপোজ মনে করুন কোন একজন লোক যে টাকা পয়সা কিছু না, ধন দৌলত কিছু না, সে খুব গরিব। এখানে মুকেশ আম্বানির ছেলে রয়েছে, মুকেশ আম্বানির ছেলে এখানে সামনে লোকসভা নির্বাচন, ও ভোটে দাঁড়িয়ে গেল। অপরদিকে ওই ছেলেটির কিন্তু কিছু নেই, কিন্তু ওর ভোটে দাঁড়ানোর ইচ্ছা জেগেছে, সেও কিন্তু ভোটে অংশগ্রহণ করতে পারবে, তাকে কিন্তু কেউ বাধা দিতে পারবে না। সে ভারতবর্ষের নাগরিক মানেই সে কিন্তু কি পলিটিক্যাল যে সমস্ত জাস্টিস সমস্ত কিন্তু সে ন্যায় পাবে ভারত সরকারের পক্ষ থেকে। ক্লিয়ার? তাহলে পলিটিক্যাল জাস্টিস সে পাচ্ছে। সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায়। আমি তো আগে বলেছি যে কাউকে হ্যারাসমেন্ট করা যাবে না, সে গরিব বা সে দেখতে খারাপ বা কালার কি জেন্ডার সেক্স বিভিন্ন ভিত্তিতে তাকে কিন্তু কখনোই হ্যারাসমেন্ট করা যাবে না। হ্যারাসমেন্ট করলে সে কিন্তু ন্যায় পাবে, তার পক্ষে কিন্তু সরকার খারাপ হবে। আর ইকোনমিক্যাল জাস্টিস মানে অর্থনৈতিকভাবে,
অর্থনৈতিকভাবে যে কারো টাকা পয়সা বেশি আছে তাকে তাকে অন্যায় করবে, এটা করা যাবে না। প্রত্যেকে কিন্তু কি করতে হবে, প্রত্যেকের মধ্যে কিন্তু ইকুয়াল সমতা রাখতে হবে, এবং কেউ যদি অন্যায় করে সেক্ষেত্রে তাকে সাজা পেতে হবে। ইকোনমিক্যাল সে কিন্তু জাস্টিস সে কিন্তু পাবে সুপ্রিম কোর্ট আমাদের দেশের বিচার ব্যবস্থার কাছে। তাহলে জাস্টিস পলিটিক্যাল, সোশ্যাল বা সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল, তিনটি জাস্টিস কিন্তু সে পাবে। কোশ্চেন আছে যে হাউ মেনি টাইপস অফ জাস্টিস? 3, পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল জাস্টিস। নেক্সট পয়েন্ট লিবার্টি। নেক্সট পয়েন্ট কি? লিবার্টি। নেক্সট পয়েন্ট হচ্ছে লিবার্টি। নেক্সট পয়েন্ট হচ্ছে, তার আগে বলে দিই, এই যে জাস্টিস, এই জাস্টিস শব্দটি নেওয়া হয়েছে কি থেকে না, তো এই জাস্টিস শব্দটি JUSTICE, জাস্টিস শব্দটি নেওয়া হয়েছে টেকেন ফ্রম রাশিয়ান, RUSSIAN, রাশিয়ান রিভলিউশন, রাশিয়ান রিভলিউশন থেকে জাস্টিস শব্দটি নেওয়া হয়েছে। কত সালে? 1917, 1917 সালে কিন্তু জাস্টিস শব্দটি রাশিয়ান রিভলিউশন থেকে নেওয়া হয়েছে। 1917 সালে রাশিয়ান রিভলিউশন থেকে এই জাস্টিস শব্দটি কিন্তু নেওয়া হয়েছে, জাস্টিস শব্দটি কিন্তু নেওয়া হয়েছে। এরপরে আমরা যাব কি, এরপর আমরা দেখব এই যে লেফি, সহজে মনে রাখার জন্য, এল ফর লিবার্টি, এল ফর কি? লিবার্টি, LIBERTY, লিবার্টি। এই লিবার্টি হচ্ছে 5 প্রকারের। লিবার্টি কথার মানে কি? স্বতন্ত্রতা, মানে স্বতন্ত্রতা। ওকে, লিবার্টি 5 প্রকারের। নাম্বার 1, একটা আমরা লিখছি থট, লিবার্টি অফ থট, পুরোটা লিখছি না, লিবার্টি অফ থট মানে কি? প্রত্যেকটা মানুষের কিন্তু কি ভাবনা চিন্তা করার অধিকার রয়েছে। প্রত্যেকটা মানুষ স্বতন্ত্রভাবে তারা কিন্তু ভাবনা বা চিন্তা করতে পারবে, কেউ কিন্তু সেখানে ইন্টারফেয়ার করতে পারবে না। আমি একটা বিষয় ভাবছি, আপনি কেউ এসে আমাকে মাথা দিচ্ছে, এটা কিন্তু করতে পারবে না। নাম্বার 2, এক্সপ্রেশন, এক্সপ্রেশন মানে কি? EXPRESSION, কমেন্ট করার, আমার কোনো কিছু বক্তব্য আমি রাখবো, আমি এক্সপ্রেস করার কিন্তু আমার অধিকার রয়েছে, সেটা কি? লিবার্টি অফ এক্সপ্রেশন। কেউ কিন্তু সেখানে বাধা করতে পারে না। এবার যদি আমি লোককে গাল দিয়ে বেড়াই তাহলে তো হবে না। সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে সংবিধানে যে লিমিট আছে, সেই লিমিটের মধ্যে তোমার কিন্তু এক্সপ্রেশন করতে পারবে। তারপর 3 নাম্বার হচ্ছে থট এক্সপ্রেশন, বিলিফ, বিশ্বাস, যে যার প্রতি বিশ্বাস রাখতেই পারে, আস্থা রাখতেই পারে, বিলিফ কিন্তু রয়েছে। নাম্বার 4, ফেথ, এটাও বিশ্বাস। ওকে, ফেথ আস্থা রয়েছে কারোর প্রতি, কোনো বিষয়ের প্রতি সে আস্থা পেশ করতেই পারে। আর 5 নাম্বার হচ্ছে ওরশিপ, পুজো অর্চনা, পুজো অর্চনা কিন্তু সে তার ইচ্ছা মতন করতে পারে, যে যার ইচ্ছা করতে পারে। ওকে, তাহলে আমাদের কিন্তু এটা গেল। তাহলে 5টি, লিবার্টি অফ থট, লিবার্টি অফ এক্সপ্রেশন, লিবার্টি অফ বিলিভ, লিবার্টি অফ ফেথ অ্যান্ড লিবার্টি অফ ওরশিপ, এই 5টি পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপরে হচ্ছে ইকুয়ালিটি। ইকুয়ালিটি 2 প্রকার। ইকুয়ালিটি মানে সমতা, ইকুয়ালিটি মানে সমতা, EQUALITY, ইকুয়ালিটি মানে কি? সমতা, মানে সমান। ইকুয়ালিটি 2 প্রকারের, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস এন্ড অপরচুনিটি। লিখি ইকুয়ালিটি অফ স্ট্যাটাস, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস এন্ড অপরচুনিটি, স্ট্যাটাস এন্ড অপরচুনিটি, OPPORTUNITY। তার মানে কি? প্রত্যেকটা মানুষকে সমান সুযোগ, ভারতবর্ষে বসবাসকারী প্রত্যেকটা মানুষকে সমান স্ট্যাটাস এবং সমান সুযোগ ভারত সরকার প্রদান করবে। সাপোজ একটা এক্সাম দিচ্ছে, সেখানে আমি বুঝতে পারবো, একজন জেনারেল কাস্টের মানুষ বুঝতে পারবে, সকল কাস্টের মানুষ কিন্তু সেখানে অংশগ্রহণ করতে পারবে। কেউ কাউকে কিন্তু, প্রত্যেকেই কিন্তু ইকুয়াল অপরচুনিটি এবং ইকুয়াল স্ট্যাটাস কিন্তু প্রদান করা হবে। বেশ। আর ফ্যাটার্নিটি, ফ্যাটার্নিটি কথার মানে কি? ফ্যাটার্নিটি কথার মানে হচ্ছে ব্রাদারহুড। ওকে, ফ্যাটার্নিটি কথা মানে কি? ইট মিন্স ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধ। মানে আমরা প্রত্যেকে, ভারতবর্ষের প্রত্যেকটা লোক কি একে অপরের ভাই সম্পর্কে, এবং আমাদের কাজ কি? আমরা প্রত্যেকের মধ্যে কি? প্রত্যেকের উই অ্যাসুরিং দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষের ডিগনিটি, সম্মানটা বজায় রাখবো, এবং কি? এবং আমাদের দেশের যে ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি, মানে আমাদের মধ্যে আমাদের মধ্যে যে আমরা যে এক, সবাই মিলে আমরা এক। আমরা যেমন অন্য জায়গায় কি হয়, সাপোজ আমেরিকাতে 2 ধরনের সিটিজেনশিপ হয়, সিঙ্গেল
ডুয়েল সিটিজেনশিপ, মানে ওদের রাজ্যের সিটিজেনশিপ এবং দেশের একটা দুটো, মানে ওদের রাজ্যের সিটিজেনশিপ এবং দেশের দুখানা নাগরিকত্ব হয়, কিন্তু ইন্ডিয়ার একটাই নাগরিকত্ব। মানে কি অনেক ক্ষেত্রে কি হয় যে আমাদের যদি দুখানা নাগরিকত্ব হয় তারা কে বলবে যে ও তো ওয়েস্ট বেঙ্গলের ছেলে, তুই তো হেঁটে যা, কিন্তু তা নয়, আমাদের একটাই, আমরা যেখানেই যাই আমরা ইন্ডিয়ার লোক, কোন রাজ্য থেকে এসে দেখার দরকার নেই, কিন্তু অন্য দেশে সেটা হয় না। তো এটা কি, এটা তোমার ফ্র্যাটার্নিটি অ্যাসুরিং দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, দেশের ইউনিটি ইন্টিগ্রিটি এবং ডিগনিটিটা কি করে বজায় রাখবে। আর ইন্টিগ্রিটি আমি বলে দিয়েছি, আই ফর ইন্টিগ্রিটি মানে অখণ্ডতা। অখণ্ডতা মানে কি, এটা কিন্তু পরে যোগ করা হয়েছে। অখণ্ডতা মানে কি, মানে হচ্ছে যে ভারতবর্ষের যদি কোনো রাজ্য ভাবে যে ভারতবর্ষ থেকে আলাদা হবো, অর্থাৎ অন্য দেশের সঙ্গে যুক্ত হবো, তাহলে সে কিন্তু কখনোই পারবে না। কারণ ভারতের সংবিধানে বলে দেওয়া হয়েছে কোনো রাজ্য আমাদের দেশ থেকে বা ইউনিয়ন থেকে কিন্তু আলাদা হতে পারবে না। কিন্তু যদি ভাবে পাকিস্তানের কোনো অংশ বা বাংলাদেশের কোনো অংশ যদি ভাবে ইন্ডিয়ার সাথে থাকবো, তাহলে কিন্তু তারা হতে পারে, আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করবো, কিন্তু আমাদের দেশের অংশ কিন্তু আমরা কিন্তু বাইরে যেতে দেব না। এর মানে ইন্টিগ্রিটি। ওকে, তাহলে আমাদের প্রত্যেকটা বিষয় বোঝানো হলো। এরপরে আর দুটো পয়েন্ট রয়েছে, সে দুটো পয়েন্ট হচ্ছে কি কি না, তো যে কে কে এই প্রিয়াম্বেল ডিজাইন করেছিল, হু ডিজাইন দ্য প্রিয়াম্বেল, লিখবো হু ডিজাইন, DESIGN ডিজাইন দ্য প্রিয়াম্বেল, কে প্রিয়াম্বেলটাকে ডিজাইন করেছিল, তার নাম কি বেওহার মনোহার, কি নাম বেওহার, ব্যবহার নয় কিন্তু বেওহার, বেওহার মনোহার মনোহার ওকে, বেওহার মনোহার সিনহা, বেওহার মনোহার সিনহা অফ জবলপুর, সে কিন্তু এই প্রিয়াম্বেলের যে ডিজাইন সেটা বেওহার মনোহার সিনহা অফ জবলপুর, এই ব্যক্তিটি কিন্তু এই প্রিয়াম্বেলের মানে ডিজাইনটা করেছিল। এইবার অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে, তিনটি কেস কিন্তু এই প্রিয়াম্বেলের সঙ্গে রিলেটেড। নাম্বার ওয়ান হচ্ছে কি না, তো বেরুবাড়ি ইউনিয়ন কেস, বেরুবাড়ি ইউনিয়ন কেস 1960, বেরু নয়, বেরুবাড়ি ইউনিয়ন কেস 1960, 1960 সালে একটা কেস করা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে এই যে প্রিয়াম্বেল শব্দটি ভারতীয় সংবিধানে কিন্তু অংশ নয়, প্রিয়াম্বেল ইজ নট এ পার্ট অফ কনস্টিটিউশন। তাহলে বেরুবাড়ি ইউনিয়ন কেসে 1960 সালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে প্রিয়াম্বেলটা ভারতীয় সংবিধানের অংশ নয়। নাম্বার 2 একটা কেস কি, কেশবানন্দ ভারতী কেস, কেশবানন্দ ভারতী কেস কততে, 1973-তে। সেখানে বলা হয়েছিল যে সুপ্রিম কোর্ট আবার রায় দিয়েছিল কি, যে না, প্রিয়াম্বেলটা হচ্ছে ভারতীয় সংবিধানের একটা এসেনশিয়াল পার্ট, একটা ইন্টিগ্রাল পার্ট। ওকে, তাহলে এখানে সুপ্রিম কোর্ট কিন্তু কথাটা ঘুরিয়ে দিল, কি বললো না, পুনরায় ব্যাখ্যা দিয়ে বললো না, এই কেশবানন্দ ভারতী কেসে বললো যে না, আমরা যেটা বলেছিলাম ওই বেরুবাড়ি কেসে সেটা ভুল, বর্তমান যেটা বলছি সেটা হচ্ছে কি না, তো সেটা হচ্ছে যে প্রিয়াম্বেলটা হচ্ছে সংবিধানের একটা অংশ। ওকে, আর নাম্বার 3 হচ্ছে এলআইসি ভার্সেস ইউনিয়ন টেরিটরি, ইউনিয়ন ওকে অফ ইন্ডিয়া, ভারত সংঘ, এটা 1995। এখানেও কিন্তু একই কথা বলা হয়েছিল যে প্রিয়াম্বেলটা কিন্তু সংবিধানের অংশ। ওকে, প্রিয়াম্বেলটা কিন্তু সংবিধানের অংশ। বেশ, আজকের ক্লাস এখানেই, সো bye, thank you for watching my video.